নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি গল্পের কোলাহলের এক নতুন এপিসোডে। আজকের এপিসোড ৬৭তে রয়েছে এক ভয়ানক সত্যি ঘটনা, যেটা পাঠিয়েছে আমাদের চ্যানেলে একজন আমাদেরই সাবস্ক্রাইবার। তবে তার নামটি সে যেহেতু বলতে বারণ করেছে, তাই সেটা প্রকাশ করব না। ভূত প্রেতের ঘটনা তো অনেক পাঠ করেছি এই চ্যানেলে, তবে এরকম ঘটনা হয়তো প্রথমবার। তোমরাও এরকম নিজেদের জীবনের অলৌকিক সত্য ঘটনা বা কোনো নিজের লেখা গল্প খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের চ্যানেলের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com। ঘটনা বা গল্প সিলেক্ট হলে খুব তাড়াতাড়ি আমরা প্রচার করব। আমাদের চ্যানেলেই সত্যি ভৌতিক ঘটনাগুলি ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। সেটায় অনেক মোটিভেশন পাবো তোমাদের জন্য আরও নতুন ঘটনা আনার। আর নতুন ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল গল্পের কোলাহলকে। বেশি দেরি না করে চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়ন, আমি আমার নামটি গোপন রেখে ঘটনাটি পাঠাচ্ছি তারকেশ্বর থেকে। অশরীরীর ভয় আমি কোনোদিনই পেতাম না, কারণ আমি ভাবতাম তাদের তো শরীর নেই, শুধু আত্মা। আর আমার কাছে আত্মাও আছে, আবার শরীরও। তাহলে আমি কেন ভয় পাব? তবে আমার এই ধারণা ভুল ছিল। সেই ঘটনার কথাই আজকে পাঠাচ্ছি। এক বছর আগস্ট মাসে আমার দাদু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। মায়ের পক্ষে দাদুর বাড়িতে গিয়ে থাকা সম্ভব ছিল না, তাই আমি যাই দাদুর বাড়ি শ্রীরামপুরে। দিদারও যেহেতু বয়স বেড়েছে, তাই আমি একজন জোয়ান ছেলে, তাদের সাথে থাকলে যদি মানসিক বলটা তাদের বাড়ে, সেই ভেবেই আমাকে বাবা মা পাঠায়। আমার দাদুর বাড়ি একটু পুরনো দিনের বাড়ি, মোটা মোটা দেওয়াল, আর ঘরগুলো এতটাই বড় যে কোনো বড় হল ঘরের থেকে কম নয়। ঘরের ভেতরে থাকলে ঠিকমতো মোবাইলের টাওয়ারও পাওয়া যেত না। তখন আমার বয়স ছিল 20। দাদুর বাড়িতে প্রথম দিন গিয়ে বেশ ভালোই মজা হলো। অনেক দিন বাদে দাদু দিদার সাথে বেশ অনেক গল্প হলো। আর দেখে মনে হলো দাদুর শরীর অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমি ভাবি হয়তো আমাকে কাছে পেয়ে দাদু সুস্থ হয়ে উঠেছে। আমার এক মামা ছিল। আমি তখন অনেক ছোট, 6 মাস কি 1 বছর বয়স হবে তখন আমার। সেই সময় আমার মামা মারা যায় কোনো এক কারণে। আমি বড় হওয়ার পরে যতবার এই জিনিসটা নিয়ে আমার মাকে প্রশ্ন করেছিলাম, আমার মা এড়িয়ে যেত, শুধু বলতো অসুখে মারা গেছিল। তো এত বছর বাদে দাদু দিদাকে একা পেয়ে আমি ভাবি ওদেরকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করব। আবার এটাও মনে হয় ওদের বয়স হয়েছে, তারপর দাদুর শরীর ভালো না, এখন প্রশ্ন করা কি উচিত হবে? তাই করি না, নিজের মধ্যেই চেপে রাখি। ভাবি কোনো ভালো সুযোগ পেলে জিজ্ঞাসা করব। রাতে খাওয়া দাওয়া সেরে দাদু দিদা বলে আমাকে তাদের সাথেই তাদের ঘরে শুয়ে পড়তে। আমি রাজি হই না, বলি কেন, মায়ের ঘর তো খালি, ওখানে শোবো। দাদু আর দিদা একটা অদ্ভুত উত্তর দেয়, বলে এত বছরে যতবার ওই ঘরে থেকেছিস তোর মা থাকতো, তবে আজকে তুই একা তো, তাই বলছি ওই ঘরে শুস না। আমার ঘুমও পেয়েছিল সেদিন, তাই আর খুঁটিয়ে কিছুই জিজ্ঞাসা করি না, দাদু দিদার সাথেই শুয়ে পড়ি সেদিন। পরের দিন সকালে আমি বাজার করে এনে দাদুর সাথে ঘরে বসে কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। দিদা তখন ছিল রান্নাঘরে।
কথায় কথায় আমি দাদুকে জিজ্ঞাসা করি ঘুরিয়ে মামার ব্যাপারে। দাদুর মুখটা কেমন যেন শুকিয়ে যায় মামার কথা শুনে। আমি জিজ্ঞাসা করি, দাদু, মামা কি করে মারা গেছিল? দাদু কথাটা ঘুরিয়ে অন্য কথা বলতে থাকে। ইতিমধ্যে রান্নাঘরে কিছু বাসন পড়ে যাওয়ার আওয়াজ আসে। আমি দৌড়ে যাই দিদার কাছে। রান্নাঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে যাই। দেখি দিদা চুপ করে রান্না করছে। সব বাসনগুলো পরিপাটি করে সাজানো, কিছুই পড়েনি। আমি দিদাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ গো দিদা, রান্নাঘরে কোনো বাসন পড়ল? দিদা ঘুরে অবাক হয়ে আমার দিকে তাকায়। তারপর খুব স্বাভাবিকভাবেই আমাকে বলে, ভুল শুনেছিস, এখানে কিছুই পড়েনি। আর চানটা করে নে তাড়াতাড়ি, রান্না হলেই খেতে দিয়ে দেবো। আমি আবার দাদুর ঘরে আসি। দেখি দাদু জানলার বাইরে তাকিয়ে কিছু ভাবছে নিজের মনে। আমি দাদুকে গায়ে হাত দিয়ে ডাকতেই দাদু চমকে ওঠে, যেন কিছুর জন্য খুব ভয় ভয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে খাট থেকে নেমে চান করতে যায়। আমাকে বলে যায় ঘরে বসতে। ঘর থেকে দাদু বেরোচ্ছিল। তখনই আমি জিজ্ঞাসা করি, দাদু, তুমিও তো বাসন পড়ার আওয়াজ পেলে? আমি রান্নাঘরে গিয়ে দেখলাম কিছুই পড়েনি। দাদু থমকে দাঁড়িয়ে যায়। দরজার সামনে আমার দিকে না ঘুরেই বলে, না, আমি তো কোনো আওয়াজ পাইনি। তারপর চলে যায় চান করতে। আমি ঘরেই একা বসেছিলাম। চোখ যায় দাদুর বইয়ের আলমারির দিকে। উঠে যাই আলমারির সামনে। সেখানে নানা রকমের বই, ডিটেকটিভ, সায়েন্স ফিকশন, সাসপেন্স, আর তার সাথে রাখা কিছু ভৌতিক গল্পের বই। তারপর চোখ যায় আমার নিচের তাকটায়। সেখানে দেখি একটি চামড়ার ব্যাগ খুব ভালো করে মুড়ে রাখা। তাকের ভেতরে হাত বাড়িয়ে ওটা বার করতে যাব, এমন সময় পেছন থেকে দিদার গলা কানে আসে, ওখানে কি করছিস? তোর দাদু চান করতে গেছে? আমি পেছনে ঘুরে দেখি দিদা হাতে জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে। আমি দিদার কাছে গিয়ে হাত থেকে জলের গ্লাসটা নিই। তারপর জিজ্ঞাসা করি, দিদা, ওই চামড়ার ব্যাগে মুড়ে ওটা কি রাখা রয়েছে? দিদা আবার চুপ করে যায়। আমি জলটা খেয়ে গ্লাসটা দিই। দিদা বলে, ওই ব্যাগটায় কি আছে সেটা তোকে জানতে হবে না, তুই ওটায় হাত দিবি না, বলে চলে যায়। তারপর আমি দাদুর ঘরেই বসেছিলাম। কিছুক্ষণ বাদে শুনতে পাই ঘরের বাইরে দাদু আর দিদা ফিসফিস করে কথা বলছে। আমার কানে আসে কিছু কথা ভাঙা ভাঙা ভাবে, আর তার মধ্যে কিছু কথাতে আমি এক রহস্যের গন্ধ পাই। দাদু দিদাকে বাসনের আওয়াজ নিয়ে কিছু বলছিল, আর দিদা ওই চামড়ার ব্যাগের কথাটা দাদুকে বলছিল। এর কিছুক্ষণ বাদেই আমি চান করে নিয়ে খেতে বসি একসাথে। দিদা আমাদের খাবার বেড়ে দিচ্ছিল। তারপর খাওয়া শুরু করতেই দিদা আমার মাথায় হাত বোলাতে বোলাতে এক অদ্ভুত কথা বলে, শোন বাবা, দাদু তো সুস্থ এখন, তুই আর থাকিস না এখানে, তুই বাড়ি চলে যা। আমি দিদার মুখের দিকে দেখি, যেন কিছু লুকোচ্ছে আমার থেকে। দাদুর মুখের হাবভাবও ওই একই রকম। আমি তাও বলি, ঠিক আছে, আর 2 দিন থেকে চলে যাব, এখন তো এমনিও আমার ছুটি। তারপর আর এসব নিয়ে কোনো কথা হয় না। খেয়ে উঠে আমি একবার বইয়ের তাকের তলাটা দেখি। ওই চামড়ার ব্যাগটা আর দেখতে পাই না।
মনে মনে ভাবি দাদু বা দিদা হয়তো সরিয়ে দিয়েছে। সেদিন রাতে ওরা আবার আমাকে ওদের ঘরেই শুতে বলে। আমি জোর জার করে শুই না, মায়ের ঘরে একাই শুই। আমাকে অনেক চেষ্টা করে আটকানোর, আমি শুই না। মায়ের ঘরের পাশের ঘরটা ছোটবেলা থেকেই আমি বন্ধ দেখতাম, তখনও বন্ধই ছিল। সেই ঘরটাই নাকি মামার ঘর ছিল। সেই রাতে আমি মায়ের ঘরে শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত আওয়াজে, যেন আমার ঘরের মেঝেতে কেউ শরীর ঘষে ঘষে চলছে। আমি উঠে বসি খাটের ওপর। মেঝেটা অন্ধকারে ভালো করে দেখতে পাই না। খাটের পাশেই আলোর সুইচটা জ্বালতেই আমি দেখি আমার দরজার সামনে থেকে কেউ একজন খুব দ্রুত ছুটে পাশে মামার ঘরের দিকে চলে গেল। আমার ওই দেখেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ফোনে সময় দেখি তখন রাত 1:30। ভাবি চেঁচিয়ে দাদু দিদাকে ডাকবো। তারপর ভাবি না, রাতে এসব বললে ওরা ভয় পেয়ে যাবে। আমি ওই ভেবেই খাটে বসে থাকি ঘরের আলো জেলে। কিছুক্ষণ বাদে আমি পাশের দেওয়ালে কিছু ঘষার আওয়াজ পাই। সেই আওয়াজটা আমি যে ঘরে আছি সেই ঘরে হচ্ছে না, হচ্ছে তার পাশের ঘরে, মানে মামার ঘরে। আমি এগিয়ে যাই দেওয়ালের দিকে। আওয়াজটা বুঝতে পারি যেন কেউ ওই দেওয়ালের পেছনে হাত ঘষছে, যেন দেওয়ালে কিছু মুছতে চাইছে। আমি আলতো গলায় বলে উঠি, মামা, তুমি তুমি আছো ওই ঘরে? আওয়াজটা থেমে যায়। বেশ কিছুক্ষণ সব নিস্তব্ধ থাকে। তারপর হঠাৎ একটা গলা ভেসে আসে ওই দেওয়ালের অপর প্রান্ত থেকে, মামার কাছে আসবি? আসবি মামার কাছে? গলাটা শুনেই আমি ছিটকে সরে যাই দেওয়ালের সামনে থেকে। তারপর খাট থেকে নেমে ছুটে বেরোতে যাই ঘর থেকে, কিন্তু পারি না। আমি যতই ছুটছিলাম যেন দরজাটা আমার থেকে দূরে চলে যাচ্ছিল। আমি পৌঁছতে পারছিলাম না, পড়ে যাই মেঝেতে। দাদু দিদাকে চেঁচিয়ে ডাকি, তবে সেই আওয়াজ আমার মনে হয় না পৌঁছয় ওদের ঘর অবধি। তবে দাদু দিদা ওদের ঘরে হয়তো ছিল না, এটা আমার ধারণা। দরজার বাইরে অন্ধকারেই আমি বুঝতে পারি কেউ একজন দাঁড়িয়ে। তার পরনে কোনো বস্ত্র নেই। আমার অজ্ঞান হওয়ার অবস্থা হয়। আমি লক্ষ্য করি তার পা, গোড়ালির কাছে একটি জরুল দেখতে পাই, যেমন আমার দাদুর পায়ে ছিল। আমি জ্ঞান হারাই। তারপর সকাল হতেই আমি দাদুর ঘরে শুয়ে আছি। আমি দেখি, আমি উঠে প্রশ্ন করি অনেক, ওরা জবাব দেয় না। আমি রাগে বাড়ি চলে আসি সেই দিনেই। মাকে বাড়ি এসে আমি সব বলি। মা আমার উপরেই উল্টে খুব রেগে যায়, আমাকে খুব বকাবকি করে যে আমি কেন একা শুয়েছিলাম। আমি তারপর মাকে বলি, দাদু রাতের বেলায় কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল দরজার সামনে। মা বড় বড় চোখ করে তাকায় আমার দিকে, বলে আমি নাকি ভুল দেখেছি। আমি জোর জার করি, আমার মনে হয় আমার মা কিছু লুকোচ্ছে। তারপর মা যা বলে সেটা শোনার পর আমার পায়ের তলার মাটি সরে যায়। মা বলে আমার মামার কোনো সাধারণ মৃত্যু হয়নি, আমার মামাকে মেরে ফেলেছিল এক অপশক্তি।
যার সাথে লড়ার ক্ষমতা আমার দাদু, দিদা বা আমার মায়ের ছিল না। মামা কোনো এক পৈশাচিক বিদ্যা শিখেছিল। কার থেকে সেটা শিখেছিল সেটা কেউই জানতো না। মামা কাঁচা মাংস ছাড়া কিছুই খেত না, আর কাউকে চিনতে পারত না শেষের দিকে। একদিন সকালে মামার মৃতদেহ পাওয়া গেছিল মামার ঘর থেকেই। দেওয়ালে নিজের হাতের রক্ত দিয়ে লেখা ছিল, আমাকে বাঁচাও। তার তলার কিছু লেখা যেন ঘষে আবার মুছতে চেয়েছিল মামা। এর কিছুদিন বাদে সেই অপশক্তি ধরে আমার দাদুকে। তবে আমার দিদা কোনো এক গুণিনের থেকে কিছু পুঁথি নিয়ে আসে। সেগুলো পাঠ করার ফলে দাদুর কোনো ক্ষতি হয় না। তবে রোজ রাতে দাদুকে একবার ভর করে ওই অপশক্তি, আর তখন দাদু যায় মামার ঘরে ওই দেওয়ালের লেখাটা মুছতে। দিদা রোজ সেই পুঁথি পড়ে ভোরবেলায়। তারপর দাদু আবার ঘরে চলে আসে। সেই পুঁথিটাই রয়েছে ওই চামড়ার ব্যাগে, আর ওই পুঁথির জন্যই আমার মা আর দিদার কোনো ক্ষতি করতে পারেনি সেই অপশক্তি। আমার মাথাটা এই ব্যাপারে একদম প্রসেস করতে পারে না। মা বলে এসব বাবাও জানে না, আমিও যেন না জানাই বাবাকে। এরপর সবই ঠিক ছিল, আমিও ভুলতে শুরু করেছিলাম সব কিছুই রোজের জীবনের সাথে। হঠাৎ সকালে একদিন খবর আসে আমার দিদা মারা গেছে। খুব মারাত্মক মৃত্যু, যার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। আমরা যাই। দিদার মুন্ডুহীন শরীরটা পড়েছিল তার খাটের ওপর। পুলিশ তদন্ত করে কিছু খুঁজে পায়নি। আমার মা আর আমি বুঝতে পারছিলাম, কারণ দাদু নিখোঁজ ছিল। বেশ কিছু বছর কেটে যায়, আমি অনেকটাই বড় হয়ে উঠি। তারপর থেকে শুরু হয় এক ভয়াবহ আতঙ্ক আমাদের বাড়িতে, যেখানে দেখা যেতে শুরু করে আমার দাদুকে বস্ত্রহীন অবস্থায়। আজকে এই অবধি। পরবর্তী পার্ট আসবে নেক্সট এপিসোডে। দারুণ একটি রোমাঞ্চকর ঘটনা হতে চলেছে এটা। আশা করি শ্রোতা বন্ধুরা তোমরা খুব এনজয় করেছো আজকের এই এপিসোড। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটি শেয়ার করার জন্য তোমাকে। শ্রোতা বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে এই ঘটনাটি। আমরা কিন্তু দুটো এপিসোডে ডিভাইড করেছি এই ঘটনাটা। আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।